নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 10ই জুলাই বুধবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। ঝটপট 10টা খবরে যাওয়ার আগে আরেকবার বলে রাখি, ঝটপট 10টা খবরের ভালো মন্দ নিয়ে মন্তব্য করার সাথে কোথায় থেকে মন্তব্য করছেন সেটা জানালে আমরা অত্যন্ত খুশি হব, কারণ আমরা মনে করি এর ফলে নিউজ নির্ভীকের দর্শকরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে একটা পারিবারিক বন্ধনের মতো বাঁধনে আবদ্ধ হতে পারবো এবং একে অপরকে চিনতে পারবো। ব্যাস এটুকুই বলার। এবার ঝটপট 10টা খবরে ফিরি। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, মানিকতলায় ভোট লুটের অভিযোগ তুলে ফুলবাগান থানার সামনে অবস্থানে বসেছিল বিজেপি। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সিবিআইয়ের অপব্যবহার উল্লেখ হওয়ায় জয় দেখছে তৃণমূল। বিজেপি বলছে আগে রায় হোক, তারপর বোঝা যাবে। যোগী রাজ্য উত্তরপ্রদেশের উন্নাওতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত 18 জন, জখম কম করে 19 জন। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, হিন্দুদের মতো মুসলিম মহিলারাও বিবাহ বিচ্ছেদের পর খোরপোশ চাইতে পারেন। কিডনি পাচার চক্রের আরও খবর, দিল্লিতে গ্রেপ্তার হওয়া 7 জনের মধ্যে চিকিৎসক বিজয়া রাজা কুমারী দিল্লির 2টো বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত। ইন্দিরা গান্ধীর পর মোদি, 40 বছর পরে অস্ট্রিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হঠাৎ অসুস্থ কন্যা, একদিন আগেই চীন থেকে দেশে ফিরছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের 2টো অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। মানিকতলায় ভোট লুটের অভিযোগ তুলে ফুলবাগান থানার সামনে অবস্থানে বসেছিল বিজেপি। বেশ কিছুক্ষণ বিজেপি কর্মীরা থানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন। পদ্ম শিবিরের অভিযোগ, গত লোকসভা ভোটে 31 নম্বর পুরসভা এলাকায় 6000 ভোটে এগিয়েছিল বিজেপি। উপনির্বাচনে সেখানে ভোট লুট করেছে তৃণমূল। পুলিশও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। এই অভিযোগ তুলে ফুলবাগান থানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির নেতাকর্মীরা। বিজেপির উত্তর কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি তমগ্ন ঘোষ বলেছেন, আমি থানায় আসার পর বেশ কিছুক্ষণ আমাকে দাঁড় করিয়ে রাখা হয়। কেউ কথা বলতে চাননি, তখন আমি বাইরে এসে বসে পড়ি। তারপর পুলিশ কথা বলতে আসে। নির্লজ্জভাবে ভোট লুটে পুলিশ তৃণমূলকে সাহায্য করেছে। গলিতে গলিতে ঘুরে বেরিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী। পুলিশ নিষ্ক্রিয়, লজ্জা হওয়া উচিত, কারণ এভাবে গণতন্ত্রকে কালিমালিপ্ত করা হচ্ছে। কিছুক্ষণ বিক্ষোভ চলার পর অবশ্য থানার সামনে থেকে উঠে যায় বিজেপি। বিজেপির অভিযোগ মানতে নারাজ অবশ্য শাসক দল। তারা পাল্টা কটাক্ষ করেছে এই বিক্ষোভকে। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেছেন, কল্যাণ চৌবে 2021-এ হারার পর 3 বছর এলাকায় নেই। উনি মামলা করে উপনির্বাচনে বাধা দিয়েছেন। সাধন পাণ্ডের মৃত্যুর পরেও ভোট আটকে দিয়েছিলেন। তাতে সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। সুপ্রিম কোর্টের বকুনিতে মামলা তোলা হয়। এতদিন পর আবার প্রার্থী হয়ে হাজির হয়েছেন, সেখানেই এত কিছু উনি করেছেন। মানুষের ক্ষোভ থাকবে না? এখন এই সব নাটক করলে হবে? উল্লেখ্য, আজ বুধবার রাজ্যের 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। মানিকতলা ছাড়াও ভোট হয়েছে নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। সন্ধ্যা 6টা পর্যন্ত উপনির্বাচনের ভোট গ্রহণ চলে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সিবিআইয়ের অপব্যবহার উল্লেখ হওয়ায় জয় দেখছে তৃণমূল। বিজেপি বলেছে আগে রায় হোক, তারপর দেখা যাবে। সুপ্রিম কোর্টের সিবিআই পর্যবেক্ষণে সত্যের জয় দেখছে তৃণমূল। রাজ্যের শাসক দলের বক্তব্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অপব্যবহার করে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকারের অধিকার খর্ব করতে চান, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তাদের একটা শিক্ষা দিল। পাল্টা বিজেপির বক্তব্য, এটা কেবল পর্যবেক্ষণ, রায় নয়। কোর্ট এমন কিছু বলেনি যাতে তৃণমূলের আনন্দ পাওয়ার মতো কিছু রয়েছে।
পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র বা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করার পরেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার। বুধবার পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ হচ্ছে কেন্দ্র যে সিবিআইয়ের অপব্যবহার করছে তা নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন। পশ্চিমবঙ্গ সরকারের এই বক্তব্যেরও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী 13ই আগস্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ প্রকাশ্যে আসার পরেই তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে একটা পোস্ট করা হয়। সেই পোস্টে লেখা হয়, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে স্পষ্ট রাজ্যের আইন শৃঙ্খলাকে কেউ রাজনৈতিক স্বার্থে ব্যাহত করতে পারবে না। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেছেন, 1963 সালে তৈরি হওয়া সিবিআই বিজেপির বিশ্বস্ত শাখা সংগঠনে পরিণত হয়েছে। বিরোধী শাসিত রাজ্যে রাজনৈতিক শাখা সংগঠন হিসাবে তাকে ব্যবহার করা হচ্ছে। আমরা জেনারেল কনসেন্ট বা সম্মতিপত্র তুলে নেওয়ার পরেও বিভিন্ন ক্ষেত্রে সিবিআই জোর করে তদন্ত চালিয়ে গিয়েছে। আমরা এর বিরুদ্ধে আদালতে গিয়েছিলাম। একই সঙ্গে তার সংযোজন বুধবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে দেশের সংবিধান, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জয় হয়েছে। সুপ্রিম পর্যবেক্ষণ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, রাজ্যের এখতিয়ারকে অগ্রাহ্য করে সিবিআই সহ বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি বিবিধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আমরা অভিযোগ করেছিলাম যে রাজ্য সরকার তদন্তের ক্ষেত্রে সম্মতিপত্র প্রত্যাহার করার পরেও সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলো রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে। মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছে, আমাদের বক্তব্যের সারবত্তা রয়েছে। রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, কোর্ট এমন কিছু বলেনি যাতে তৃণমূলের আনন্দ পাওয়ার মতো কিছু আছে। অর্থ ব্যয়, কংগ্রেসি উকিলদের সাহায্য, ভৎসনা, খোকাবাবুর প্রত্যাবর্তন, এটাই তৃণমূলের ভবিষ্যৎ। তিনি আরও বলেছেন, আদালত বলেছে তারা মামলাটা শুনবে, শুনানির পর হয়তো বলবে এত দেরি কেন, কবে মূল মাথা ঢুকবে ভিতরে। যোগীরাজ্য উত্তরপ্রদেশের উন্নাওতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত 18, জখম 19 জন। কাকভোরে উত্তরপ্রদেশের উন্নাওতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হয়েছে 18 জনের, জখম হয়েছেন 19 জন। আজ বুধবার ভোর 5:15 নাগাদ দুর্ঘটনাটা ঘটে উত্তরপ্রদেশের আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের উপর উন্নাওয়ের বিতামু যাওয়ার এলাকায়। পুলিশ সূত্রে খবর, বিহারের মতিহার থেকে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল একটা যাত্রীবাহী বাস। উন্নাওতে একটা দুধের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের দিকের অংশটা, ক্ষতি হয়েছে দুধের গাড়িটারও। দুর্ঘটনার জেরে ওই বাসের সিটগুলো ভেঙে রাস্তার উপরে ছিটকে পড়ে। ছিটকে রাস্তায় পড়েন যাত্রীরা। বাসটার সামনের দিকে বসে থাকা যাত্রীদের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, হিন্দুদের মতো মুসলিম মহিলারাও বিবাহ বিচ্ছেদের পর খোরপোশ চাইতে পারেন। বিবাহ বিচ্ছেদ হলে হিন্দু মহিলাদের মতোই মুসলিম মহিলারাও স্বামীর কাছে খোরপোশ দাবি করতে পারবেন, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি বি.ভি. নাগারত্ন এবং বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহোর বেঞ্চ এই রায় দিয়েছে। এদিনের রায়কে ঐতিহাসিক বলে মনে করছে ওয়াকিবহল মহল। এই মামলায় জমা পড়া একটা পিটিশন এদিন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। জানা গিয়েছে, এক মুসলিম ব্যক্তি ডিভোর্সের পর স্ত্রীকে খোরপোশ দিতে চাননি। পারিবারিক আদালত তাকে মাসিক খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু তিনি আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হয়েছিলেন তেলেঙ্গানার হাইকোর্টে। উচ্চ আদালতও একই রায় দিলে তিনি পিটিশন জমা দেন সুপ্রিম কোর্টে, কিন্তু শীর্ষ আদালতেও সেই পিটিশনকে খারিজ করে দেওয়া হয়েছে। আর এরপরেই বিচারপতিরা জানিয়ে দিয়েছেন, ফৌজদারি আইনের 125 ধারার উল্লেখ করে একথা জানিয়েছেন তারা। এদিন বিচারপতি নাগারত্ন বলেছেন, আমরা ফৌজদারি আবেদন খারিজ করে দিচ্ছি। সেই সঙ্গে এই সিদ্ধান্তে আসছি যে ফৌজদারি আইনের 125 ধারা সমস্ত মহিলার ক্ষেত্রেই প্রযোজ্য, কেবল বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই নয়। সেই সঙ্গেই তিনি আরও বলেছেন, অনেক স্বামীরা বুঝতেই পারেন না যে তাদের স্ত্রী যারা গৃহবধূ তাদের উপরে মানসিক দিক থেকে কতটা নির্ভরশীল। সময় এসেছে ভারতীয় পুরুষদের গৃহবধূদের ভূমিকা এবং আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়ার। কিডনি পাচার চক্রের আরও খবর,
দিল্লিতে গ্রেপ্তার হওয়া 7 জনের মধ্যে চিকিৎসক বিজয়া রাজা কুমারী দিল্লির দুটো বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক কিডনি পাচার চক্রের তদন্ত করতে গিয়ে একটা বড়সড় চক্রের হদিশ পেয়েছে দিল্লি পুলিশ। আন্তর্জাতিক কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি নাগরিক এক ভারতীয় চিকিৎসক তার সহযোগী সহ মোট 7 জনকে গ্রেপ্তার করেছে দিল্লির অপরাধ দমন শাখার পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে 3 জন বাংলাদেশের বলে পুলিশ জানিয়েছে। ধৃত চিকিৎসক বিজয়া রাজা কুমারী দিল্লির দুটো বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত। দিল্লির অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি অমিত গোয়েল সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, অপরাধ দমন শাখা একটা আন্তর্জাতিক চক্রের সন্ধান পেয়েছে যারা বেআইনিভাবে অঙ্গ পাচারের সঙ্গে জড়িত। এই চক্রের শীর্ষে রয়েছে বাংলাদেশি একজন নাগরিক যার নাম রাসেল। তিনি বলেছেন, তদন্ত করে আমরা জানতে পেরেছি যে এই ঘটনায় রোগী এবং দাতা 2 বাংলাদেশি নাগরিক। রাসেল নামক ওই অঙ্গ পাচার চক্রের মাধ্যমে রোগী এবং অঙ্গদাতা দুজনকেই জোগাড় করত। সম্প্রতি রাজস্থানের দুর্নীতি দমন শাখার কর্তারা অভিযান চালিয়ে কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তির খোঁজ পায়। আন্তর্জাতিক কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত ওই ব্যক্তিরা জাল নথি তৈরি করত, যার ভিত্তিতে ভারতের হাসপাতালে বাংলাদেশ থেকে আসা রোগীদের বেআইনিভাবে অঙ্গ প্রতিস্থাপন করা হতো। সেই মামলার তদন্ত করতে গিয়েই এই চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের হদিশ মিলেছে। গত 2 সপ্তাহে এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের 3 জন নাগরিক সহ মোট 7 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। বার্তা সংস্থা এএনআইকে পুলিশ জানিয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিডনি প্রতিস্থাপন করা হতো। রোগীর পরিবারের কাছ থেকে 25 থেকে 30 লক্ষ টাকা চাওয়া হতো। 2019 সাল থেকে সক্রিয় ছিল এই চক্র। ইন্দিরা গান্ধীর পর নরেন্দ্র মোদী, 40 বছর পরে অস্ট্রিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনের রাশিয়া সফর শেষ করে গতকাল সন্ধ্যায় অস্ট্রিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 40 বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফরে গেলেন। 1983 সালে ইন্দিরা গান্ধী শেষ ভারতীয় প্রধানমন্ত্রী যিনি অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন। ভিয়েনায় অবস্থানকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং চ্যান্সেলর নেহামারের সঙ্গে বৈঠক করবেন। 2 দেশের রাষ্ট্রপ্রধান ভারত এবং অস্ট্রিয়ার ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভারতের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, এই 2 দেশ বিভিন্ন ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনা করবে, পাশাপাশি 2 দেশের সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে কাজ করবে। অন্যদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিয়েনায় ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সাথেও মত বিনিময় করার কথা রয়েছে। হঠাৎ অসুস্থ কন্যা, একদিন আগেই চীন থেকে দেশে ফিরছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে তিনি পা রাখেন বেজিংয়ে, কিন্তু এই সফরের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন হাসিনার কন্যা তথা অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ পুতুল। তাই মেয়ের অসুস্থতার খবর পেয়ে একদিন আগেই দেশে ফিরছেন শেখ হাসিনা। জানা গিয়েছে, নির্ধারিত সময়ের আগেই আজ বুধবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন হাসিনা। এই নিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফেরার কথা ছিল 11 জুলাই। সেটা না হয়ে তিনি বেজিংয়ের স্থানীয় সময় আজ রাত 10টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। এতে কিন্তু তার আনুষ্ঠানিক যে কর্মসূচি সেটার বিন্দুমাত্র হেরফের হয়নি। গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের 2টো অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU আজ বুধবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হাইফা বন্দরের একটা গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। আজ সকালেই এই হামলা চালানো হয় বলে PMU উল্লেখ করেছে। এছাড়া ইসরায়েলের হাজেরা এলাকার অরত রাবিন বিদ্যুৎ কেন্দ্রেও ইরাকি যোদ্ধারা ড্রোন দিয়ে হামলা চালায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর সেনারা নারী এবং শিশুদের ওপর যে আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে তার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে এই ধরনের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে বলেও ঘোষণা করেছে PMU। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইরাক এবং সিরিয়ায় মার্কিন সামরিক অবস্থানেও হামলা চালিয়ে আসছে। এছাড়া সম্প্রতি ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের যে হুমকি দিয়েছে তার জবাবে ইরাকি যোদ্ধারা বলেছে, এই ধরনের আগ্রাসন চালালে তারা হিজবুল্লাহর পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে।
একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।